প্রিয় ছাত্রছাত্রী, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের স্বাগত। আমি প্রদীপ স্যার বলছি। আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যার আলোকের প্রতিফলন নিয়ে আলোচনা করব। এই আলোর প্রতিফলনের এই যে দর্পণ আছে, দর্পণ সংক্রান্ত ব্যবহার বা এই বিভিন্ন রকম ত্রুটি এই নিয়ে যখন আলোচনা করব, তোমরা তখন দ্বাদশ শ্রেণীর ছায়া পদার্থবিদ্যা বইটা পাশে রাখবে। আমি পড়াবো, তোমরা মিলিয়ে নেবে, তোমাদের পড়াটা অনেকটা সহজ হয়ে দাঁড়াবে। দেখো, আমরা জানি দর্পণ তিন রকমের আছে: সমতল দর্পণ, অবতল দর্পণ আর উত্তল দর্পণ। এই তিন রকম দর্পণের ব্যবহার বিভিন্ন রকম, কিন্তু ব্যবহার জানার আগে কোন দর্পণ কি, তার নাম, তাকে কিভাবে শনাক্ত করব, এটা আমাদের জানা দরকার। অর্থাৎ একটা দর্পণকে চোখে দেখে সবসময় বুঝতে পারা যায় না, আমাকে প্রমাণ করতে হবে পরীক্ষা দ্বারা যে এইটা উত্তল দর্পণ কি, এটা অবতল দর্পণ কিংবা সমতল দর্পণ। একটা দেখো যে আমরা জানি ফোকাস দূরত্বের মধ্যে যদি কোনো বস্তুকে রাখা হয় সেক্ষেত্রে কি হয় না, দেখা যায় যদি উত্তল দর্পণ হয়, অর্থাৎ এই দর্পণ আছে, দর্পণের থেকে যদি ফোকাসের মধ্যে, ফোকাস বিন্দু থেকে দর্পণ যে মেরু ওর মাঝখানে যদি বস্তুকে রাখা হয়ে থাকে সেক্ষেত্রে প্রতিবিম্বটা সবসময় ছোট হবে। অবতল দর্পণের ক্ষেত্রে কি হবে না, অবতল দর্পণের ক্ষেত্রে সেটা বড় হবে আর সমতল দর্পণের ক্ষেত্রে সমান হবে। এইটা তো গেল তার সাইজের অবস্থা, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে তারা কি হবে না সমশীর্ষ হবে। অর্থাৎ যদি ওপর দিকে থাকে, বস্তু যদি ওপর দিকে থাকে, প্রতিবিম্বটা ওপর দিকেই থাকবে। এটাকে বলা হবে সমশীর্ষ, একই দিকে তাদের শীর্ষ আছে এখানেতে, তাহলে সমশীর্ষ হবে। আর কিন্তু সাইজ কিন্তু, অর্থাৎ আকার, কেউ ছোট হবে, কেউ বড় হবে, কেউ সমান সাইজের হবে। এইগুলো থেকে আমরা একটা দর্পণের ধারণা আমরা পেতে পারি। তাহলে শনাক্ত করব কি করে? শনাক্ত করতে গেলে কি করতে হবে না, ওই দর্পণের কাছেতে একটা আঙুল নিয়ে যেতে হবে। দর্পণের কাছেতে মনে করো কোনো একটা দর্পণ যে কোনো রয়েছে, এটা আমি একটা দর্পণ আমরা করছি, এটা জানি না এটা উত্তল দর্পণ নাকি অবতল দর্পণ না সমতল দর্পণ। আমি যদিও এটা সমতল দর্পণের মতো ছবি এঁকেছি, তোমরা চিন্তা করে নাও এটা একটা দর্পণ, এমনি বুঝতে পারছি না এটা সমতল না উত্তল না অবতল। এবার শনাক্ত করতে গেলে কি করতে হবে, এর খুব কাছেতে একটা আঙুল নিয়ে যেতে হবে, কাছেতে আঙুলটা নিয়ে যেতে হবে। আঙুলটা রাখলাম, যদি এর সমান সাইজের হয় সেটা হবে সমতল দর্পণ, সমান মানে সমতল দর্পণ, সেটা হয়ে যাবে সমতল দর্পণ। যদি এটা বস্তু, এটা যদি বড় হয়ে যায় তখন সেটা হয়ে যাবে অবতল দর্পণ, আর যদি এর থেকে ছোট হয়ে যায় সেটা হয়ে যাবে উত্তল দর্পণ। কি করে মনে রাখবে? মনে রাখাটা পদ্ধতি তোমরা রাখতে পারো। সমতল মানে সমান, অর্থাৎ সমতল দর্পণের ক্ষেত্রে বস্তু সমান আকারের পাওয়া যাবে। সমতল দর্পণের ক্ষেত্রে সমান হবে, এখানে বস্তু যে আকার ছিল এখানে সমতল একই আকার পাওয়া গেছে, সমতল দর্পণের সমান। অবতল শব্দটা একটু বড়, সুতরাং এখানে শব্দটা একটু বড়, সুতরাং এটা একটু বড় হবে। উত্তল দুটো মাত্রা, উত্তল। আর এটা হচ্ছে অবতল, এটা উত্তল। তাহলে এটা ছোট, মানে শব্দটা ছোট, ওর মাত্রাও কম, সুতরাং এটা হবে ছোট হবে, উত্তলটা ছোট হবে, অর্থাৎ প্রতিবিম্বটা ছোট হবে। তাহলে কি করে মনে রাখবে না, দর্পণের কাছেতে একটা আঙুল নিয়ে যেতে হবে। এবার আঙুলই নিয়ে যেতে হবে, তার কি মানে আছে? তোমাকে যদি পেন থাকে পেনও নিয়ে যেতে পারো, পেন্সিল থাকলে পেন্সিল নিয়ে যেতে পারো, বই থাকলে বই নিয়ে যেতে পারো, যে কোনো বস্তুকে তুমি নিয়ে যেতে পারো। এখানেতে আমার খুব সহজের জন্য আমার সবসময় কাছে যেটা থাকবে সেটা কি বলো তো না, আঙুলটা আমার সবসময় কাছে থাকবে। আমি তাই বলি কি, দর্পণের কাছে একটা আঙুল নিয়ে যাও, যদি সমান আকারের হয় সেটা হবে সমতল দর্পণ,
যদি বড় হয় অবতল, যদি বড় হয় সেটা হবে অবতল দর্পণ, আর যদি উত্তল ছোট, উত্তল ছোট দেখো সেক্ষেত্রে হবে যদি ছোট হয়ে যায় সেটা হয়ে যাবে উত্তল দর্পণ। অর্থাৎ এইভাবে আমরা দর্পণকে শনাক্ত করতে পারবো। প্রিয় ছাত্রছাত্রী, আবার একটা নতুন ঘটনা লক্ষ্য করো, গোলীয় অপীড়ন। আমরা এখন গোলীয় অপীড়ন নিয়ে আলোচনা করব। গোলীয় অপীড়নটা কি না, গোলীয় অপীড়ন জানার আগে আমরা কয়েকটা কথা জেনে নিই। না, আমরা যখন এই দর্পণ নিয়ে আলোচনা করেছি সবসময় কি ব্যবহার করেছি না ক্ষুদ্র উন্মেষ যুক্ত দর্পণ আমরা ব্যবহার করি। এখন দেখো ক্ষুদ্র উন্মেষ যদি ব্যবহার করি খুব ভালো, সেখানে সূত্রগুলো প্রযুক্ত হয়, কিন্তু সেই ক্ষেত্রে আলো কিন্তু ততখানা উজ্জ্বলতা থাকে না। উজ্জ্বলতা না থাকার জন্য কি করা হয় না উন্মেষ বাড়াতে হয়। উন্মেষ যখন বাড়ানো হয় তখন কিছু ত্রুটি এসে হাজির হয়, সেই ত্রুটিগুলোই আমরা বলবো কি গোলীয় অপীড়ন। সেটা কি ঘটনা না, দেখো এখানে একটা দর্পণ দেখানো হয়েছে। দর্পণ, এটা কি দর্পণ না এটা হচ্ছে অবতল দর্পণ। এখানে আলোক রশ্মিগুলো যাচ্ছে কটা 1 2 3 4 5 6 7 অনেকগুলো আলোক রশ্মি এখানে দেখানো হয়েছে। আলোক রশ্মি তো এভাবে সংখ্যা দিয়ে গণনা করা যায় না, আমরা এখানে বোঝার সুবিধার জন্য আলোক রশ্মিকে এইভাবে দেখিয়েছি এখানেতে। কিন্তু দেখা গেছে দেখো যে সমান্তরাল রশ্মি যাওয়ার পর কোনো দর্পণে যদি পড়ে সেখান থেকে প্রতিফলিত হয়ে আলোক রশ্মি কোথায় যাবে না সেখান থেকে প্রতিফলিত হয়ে তারা সবসময় ফোকাস দিয়ে যাবে। অর্থাৎ যদি আমাদের এরকম থাকে এইখানে এই যদি দর্পণ হয়, এটা যদি প্রধান অক্ষ হয়, যেভাবেই যাক না কেন, যত আলোক রশ্মি যাক না কেন, এটা যদি ফোকাস হয় সব সময় ফোকাস দিয়ে যাবে, সব সময় ফোকাস দিয়ে যাবে। কিন্তু যদি উন্মেষ বড় হয়ে যায় তখন একটা বিন্দু দেওয়া যায় না, অর্থাৎ ফোকাস বিন্দু দেওয়ার যায় না, অনেকগুলো বিন্দু দিয়ে যায়। কি ঘটনা ঘটে না, দেখা গেছে এই যে প্রধান অক্ষ, এই যে প্রধান অক্ষ, প্রধান অক্ষের কাছাকাছি যে রশ্মিগুলো রয়েছে, এখানে আমি 1 নম্বর দিলাম, এটা 2 নম্বর দিলাম, 1 নম্বর আর 2 নম্বর দেখো এখান থেকে গিয়ে এই গেল, যা পর প্রতিফলিত হয়ে এখান থেকে আসছে, এসে কোথায় মিলিত হচ্ছে এফ বিন্দুতে মিলিত হচ্ছে। আবার এটাও আসে দেখো এইদিকে গেল যে গিয়ে যে কি হচ্ছে কি না এখান থেকে মানে যে দর্পণে প্রতিফলিত হয়ে আবার ফিরে আসছে, ফিরে এসে আবার ফোকাস বিন্দুতে মিলিত হয়েছে। অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে, এই নির্দিষ্ট বিন্দুটাকে আমরা ফোকাস বিন্দু বলবো। কিন্তু লক্ষ্য করো যেগুলো বাইরের দিকে আছে অর্থাৎ প্রধান অক্ষ থেকে দূরে আছে, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, বা এটা 2 যেহেতু আছে এখানে, এটা ধরো এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 2 4 আছে, এটা 5, এটা 6 নম্বর, এই যে রশ্মিগুলো আছে অর্থাৎ 3 4 5 6 এইসব যে রশ্মিগুলো আছে, বা এইটা এটা 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 অর্থাৎ অনেক দূরে যেটা আছে, প্রধান অক্ষ থেকে অনেক দূরে যেগুলো আছে সেগুলো কিন্তু এফেতে মিলিত হচ্ছে না। কোথায় মিলিত হয়েছে? F1-এ মিলিত হয়েছে। আগে হয়েছে এফেতে, এখন হয়েছে F1-এতে। তাহলে মাঝের রশ্মিগুলো কোথায় যাচ্ছে না মাঝের রশ্মিগুলো এই এফ আর F1-এ, এটা এফ আর এটা যদি F1 ধরি, এই F1-এর মাঝখানে এইখানে বিভিন্ন বিন্দুতে মিলিত হয়। এই মিলিত হলে কি হবে না মিলিত হলে কি কোনো ছবিকে অর্থাৎ প্রতিবিম্বকে আমরা কিন্তু স্বচ্ছ বা পরিষ্কারভাবে দেখতে পাবো না, কিছু ত্রুটি এসে হাজির হয়ে যায়, অস্পষ্ট হয়ে যায়। এই ধরনের ত্রুটিকে বলা হবে কি গোলীয় অপীড়ন। এই গোলীয় অপীড়ন দূর করে একটা পদ্ধতি আছে। কি করতে হবে না আমরা একটা অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করতে পারি। দেখো আমরা একটা অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করেছি। যদি অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করি সেক্ষেত্রে রশ্মিগুলো সবাই কিন্তু একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাচ্ছে, এটা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাচ্ছে, এ বিন্দু দিয়ে যাচ্ছে।
আর এখানে কি যাচ্ছিল, এখানে দেখো এফ থেকে F1 এই দুটো বিন্দুর মাঝখানেতে অসংখ্য বিন্দুতে এরা মিলিত হয়েছে, পরপর মিলিত হয়েছে। এখানেতে ছবির পুরো পরিষ্কার আসে, অর্থাৎ যে প্রতিবিম্ব হয় সেটা খুব সুন্দর প্রতিবিম্ব হয়। কিন্তু এখানে যে প্রতিবিম্ব হয় সেটা অনেকটা অস্পষ্ট তৈরি হয়। তাহলে এই ধরনের ত্রুটিকে আমরা বলছি, যে ত্রুটিটা আমরা আলোচনা করছি সেটা হলো গলীয় অপেরণ। আর গলীয় অপেরণ আমাদের ওটা দূর করতে হলে কি করতে হবে না, বা আমরা গলীয় অপেরণ মুক্ত যদি ছবি পেতে চাই সেক্ষেত্রে কি করতে হবে না, সেক্ষেত্রে অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করতে হবে। আমরা এখন গলীয় দর্পণের ব্যবহার নিয়ে আলোচনা করব। এখন এই যে গলীয় দর্পণ আছে অবতল আর উত্তল, আমরা প্রথমে যেটা আলোচনা করব গলীয় দর্পণের সেটা হলো কি অবতল দর্পণ। অবতল দর্পণের ব্যবহার নিয়ে আলোচনা করব। অবতল দর্পণ। অবতল দর্পণের বৈশিষ্ট্য কি না, অবতল দর্পণের যে প্রতিবিম্ব হয় তার বৈশিষ্ট্য হলো দর্পণের কাছে যদি কোনো বস্তুকে নিয়ে যাওয়া হয় তার প্রতিবিম্বটা অনেক বড় হয়। অবতল, আমি আবার ভেঙে বলে দিচ্ছি, যে শব্দটা দেখো বল মাত্রাগুলো বেড়ে গেল, অবতল। সুতরাং এখানে মনে রাখার সুবিধের জন্য এটা এভাবে তোমরা মনে রাখবে, আমরা প্রতিবিম্বটাও বড় পাবো। প্রতিবিম্ব বড় কোথায় কোথায় কাজে লাগে, যাদের দাড়ি থাকে ছেলেদের, যাদের দাড়ি থাকে, দাড়ি কাটতে গেলে তো আয়না দরকার হয়। এখন যখন আয়নায় আমরা ব্যবহার করি, আমরা যে সে আয়না কি ব্যবহার করব না, আমাদের যে আমার প্রতিবিম্বটা, মুখের প্রতিবিম্ব যেন আয়নায় দেখতে পায়। এখন আমার মুখের অংশটা খুব বড় করে দেখলে কাটা সুবিধা হবে, নাকি আমার মুখটা খুব ছোট্ট যদি হয়ে যায় সেক্ষেত্রে কাটা সুবিধা হবে? আমার যে যখন দাড়ি কাটা হবে সেটা যদি খুব বড় বড় মানে আকারে দেখতে হয় তাহলে আমার কাটাটা অনেকটা সুবিধে হয়। তার জন্য দাড়ি কাটার সময় আমরা কি দর্পণ ব্যবহার করব না, দাড়ি কাটার সময় অবতল দর্পণ ব্যবহার করব দাড়ি কাটার সময়, তাই না? তাহলে প্রথম পয়েন্ট হলো কি না, দাড়ি কাটার সময় আমরা অবতল দর্পণ ব্যবহার করব। আবার দেখো, যখন আমরা দাঁতের যন্ত্রণা হয় আমরা ডাক্তারের কাছে যাই, সেখানে দাঁত তুলি, ডাক্তার কি করে ভেতরে দাঁতটাকে দেখার জন্য বিশেষ ধরনের দর্পণ ব্যবহার করে, মিরর ব্যবহার করে। এই মিররটা কি হবে, আমার যে দাঁতটা আছে দাঁতটা কি ছোট্ট একদম সরিষার মতন দানার মতো দেখতে ভালো হবে, না একটু বড় দেখলে ভালো পরিষ্কার দেখতে হবে দাঁতের ভেতরে কি হয়েছে? নিশ্চিত বড় করে দেখতে হবে। তার জন্য কি করা হবে না, তারা কিন্তু এই অবতল দর্পণ ব্যবহার করে। অবতল দর্পণ ব্যবহার করে, অর্থাৎ দাঁতের ডাক্তার, দাঁত তোলার ক্ষেত্রে দাঁতের ডাক্তার আর প্রথমটা কি ছিল, দাড়ি কাটা। তাহলে দাড়ি কাটার জন্য অবতল দর্পণ, আবার দাঁতের ডাক্তারের জন্য তারা ব্যবহার করবে যেটা, সেটাও অবতল দর্পণ। আর একটা ক্ষেত্রে কাজে লাগে, প্রতিফলক যে দূরবীক্ষণ যন্ত্র আছে সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই অবতল দর্পণের ব্যবহার দেখতে পাওয়া যায় সেখানেতে। এবার আমরা দেখো উত্তল দর্পণ নিয়ে আলোচনা করব। উত্তল দর্পণের ব্যবহার কোথায় হয়? উত্তল দর্পণের প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি না, উত্তল দর্পণের সামনে যদি কোনো বস্তুকে রাখা হয় তার বস্তুর প্রতিবিম্বের যে আকার ছোট হয়। উত্তল, ছোট শব্দ, ছোট হবে উত্তল, তাহলে ছোট হবে। তা ছোট কোথায় কাজে লাগে? দেখবে যে যারা গাড়ি চালায়, বাস, লরি, ট্যাক্সি বা এই ধরনের যে কোনো গাড়ি যখন চালায় তারা সামনে একটা আয়না থাকে। তা আয়নাটা কি, তার মুখ দেখার জন্য? মুখ দেখার জন্য নয়, ওই আয়না দিয়ে সে পিছনের অংশটা দেখতে পায়। পিছন অংশ মানে কি না, তার রাস্তার পাশ দিয়ে পিছনে যতক্ষণ বিস্তৃত আছে সেখান থেকে দেখতে পায়। কি দেখে
না পিছন থেকে কোনো গাড়ি আসছে কি না। তার সেক্ষেত্রে কি দরকার, তাহলে পিছনে গাড়ি, বাড়ি, গাছপালা যা কিছু ওই আয়নার মধ্যেই দেখতে পাওয়া যাবে। ওই ছোট আয়নার ক্ষেত্রে পুরো অংশটা সে দেখতে পাবে, অর্থাৎ তার দৃষ্টি ক্ষেত্রটা অনেক বেশি হবে, অনেকটা ছোট মানে এখানে দেখতে পাওয়া যাবে। তাই যদি দেখতে পাওয়া যায় তাহলে কি হবে, সে বুঝতে পারবে যে পিছন থেকে কোনো গাড়ি আসছে কি না। তার জন্য গাড়ির সামনে ভিউ ফাইন্ডার যেটা থাকে সেখানে সবসময় কি করে তারা, না এই উত্তল দর্পণ ব্যবহার করে, তারা উত্তল দর্পণ ব্যবহার করে। অর্থাৎ আমরা যদি উত্তল না করে অবতল ব্যবহার করি তাহলে কি হতে পারে, না আমি যদি অবতল দর্পণ ব্যবহার করি তাহলে ছোট ক্ষেত্রে বড় লাগবে, অবতল বড় হয়। তাহলে একটা মশা যদি পেছন থেকে ছুটে আসে সে কি দেখবে যেন একটা হাতি ছুটে আসছে। আর উত্তল রাখলে কি হবে, হাতি যদি ছুটে আসে দেখবে ছোট্ট হাতি একটা মশার মধ্যে ছুটে আসছে। অর্থাৎ ছোটকে বড়, বড়কে ছোট করার জন্য আমরা কখনো উত্তল কখনো অবতল দর্পণ ব্যবহার করি, এটা তোমরা মনে রাখবে। এই বোর্ডের ছবিটা লক্ষ্য করো, উত্তল দর্পণের ক্ষেত্রে দৃষ্টি ক্ষেত্রটা অনেক বড়, অনেকটা এলাকা জুড়ে সে দেখতে পাচ্ছে। আর যদি সমতল দর্পণ হয় দৃষ্টি ক্ষেত্রটা কম, মানে যতটুকু ততটুকুই দেখতে পাচ্ছে। অনেকটা এলাকা দেখতে পাচ্ছে মানে তার দৃষ্টি ক্ষেত্রটা অনেক হয়ে যাচ্ছে, দৃষ্টির ক্ষেত্র সেটা অনেকটা হয়ে যাচ্ছে, অনেকটা জায়গাকে ছোট্ট জায়গার মধ্যে সে দেখতে পাচ্ছে। দৃষ্টি ক্ষেত্রটা বেশি হচ্ছে কার, না উত্তল দর্পণের ক্ষেত্রে, কিন্তু সমতল দর্পণের ক্ষেত্রে কিন্তু এটা কম হচ্ছে, অবতলেতে আরও কম হবে, এগুলো মনে রাখবে। পদার্থবিজ্ঞানের বিভিন্ন ভিডিওগুলো দেখার জন্য ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো। যদি ভালো লাগে লাইক ও শেয়ার করো, আর নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করো।